রবীন্দ্রনাথ ঠাকুর পাঠিয়েছিলেন রাশিয়ার চিঠি, আর ভ্লাদিমির পুতিন পাঠালেন রাশিয়ার ভ্যাকসিন। আপনারা অনেকেই হয়তো ইদানিংকালের যে খবরটি এসেছে, অর্থাৎ রাশিয়া থেকে ক্যান্সার বিরোধী বা ক্যান্সারের চিকিৎসার জন্য কাজে লাগবে এমন একটি ভ্যাকসিনের খবর বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছে। আজকে আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আচ্ছা, এই যে ইদানিংকালের খবরের কাগজের মধ্যে বা নিউজ মিডিয়াতে, টেলিভিশনে আপনারা জানতে পারছেন যে রাশিয়া থেকে একদম যুগান্তকারী একটি ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং সেই ভ্যাকসিনটি নাকি সমস্ত ধরনের ক্যান্সারকে সারিয়ে তুলবে। এবং রাষ্ট্রপতি পুতিন তিনি প্রমিস করেছেন যে আগামী বছর বা এই বছরেরই গোড়ার দিক থেকেই এই ভ্যাকসিনটি অ্যাভেলেবল হয়ে যাবে এবং বিনে পয়সায় রাশিয়ান মানুষরা সেই ভ্যাকসিনটার লাভ নিতে পারবেন। এই ব্যাপারে আপনাদের কি মত বা আপনারা কি ভাবছেন, তার মধ্যে আমি আমার ভাবনাগুলো কিছুটা বলি। দেখুন, এই যে এই ভ্যাকসিন কথাটার মানে কি? ইউজুয়ালি আমরা প্রথাগতভাবে যেই ভ্যাকসিন সম্পর্কে যা জানি সেটা হলো যে এমন একটা কিছু দেওয়া হলো, ইউজুয়ালি সেটা সাধারণত কোনো একটা ভাইরাস বা কোনো একটা ভাইরাসের শরীরের একটা পার্ট বা কোনো একটা টক্সিন, সেটা সাধারণ মানুষের শরীরে প্রবেশ করানো হলো। সেটা খাবারের মাধ্যমে হতে পারে, যেমন পোলিও ভ্যাকসিন 1 ফোঁটা করে দেওয়া হয়, অথবা ইঞ্জেকশনের মাধ্যমে হতে পারে, যেমন জন্মের পরেই বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া হয়, বা বয়স হয়ে গেলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়, নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিনগুলোর মাধ্যমে এই যে ভিরুলেন্ট যে অর্গানিজমগুলো রয়েছে, যে ভাইরাসগুলো রয়েছে, সেটা যখন শরীরের ভেতরে যায় তখন সেটা যাওয়ার পর শরীরের যে ইমিউন সিস্টেম রয়েছে, অর্থাৎ রোগ প্রতিরোধকারী ক্ষমতা রয়েছে, সেগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। এবং সেই অ্যাক্টিভেশনের ফলে তার ফলে কি হয়, সেই ইনফেকশনটি সেই মানুষটির মধ্যে আর হয় না। ফর এক্সাম্পল, যদি কোনো শিশুর জন্মের পরেই বিসিজি ভ্যাকসিনেশন পায়, তাহলে তার ক্ষেত্রে সেই টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে কমে যাবে। কারণ টিউবারকুলোসিসের কোনো জার্ম সেই মানুষটির শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউনিটি সেটাকে ডিটেক্ট করে ফেলবে এবং সেটাকে সাথে সাথেই একদম সমূলে বিনাশ করবে। কাজেই এই ভ্যাকসিনের সাহায্যে ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা সম্ভব? দেখুন, এই ভ্যাকসিন ইউজুয়ালি ক্যান্সারের প্রিভেনশনের জন্য কিন্তু ইউজ করা হয়, যেমন এইচপিভি ভ্যাকসিন বা হেপাটাইটিস বি ভ্যাকসিন। কিন্তু ক্যান্সার হয়ে গেলে তার বিরুদ্ধে কিভাবে ভ্যাকসিন কাজ করতে পারে, এইটাই হচ্ছে আধুনিক যে বিজ্ঞান, তার অগ্রগতির ফলে আমাদের হাতে এমন এমন কিছু কিছু টেকনোলজি বা টেকনিক চলে এসছে, যার ফলে কিন্তু আমরা এটা করতে পারি। যেমন ফর এক্সাম্পল, যদি এই এই ভ্যাকসিনটা, অর্থাৎ কিনা এই পেশেন্টের মধ্যে যে ক্যান্সারটা ডেভেলপ করেছে, সেখান থেকে আমরা যদি সেই ক্যান্সারের কিছু স্পেসিফিক প্রোটিন তুলে নিতে পারি এবং সেই প্রোটিনটাকে বিভিন্নভাবে, সেই প্রোটিন থেকে আমরা এমআরএনএ ডিএনএ বের করে নিতে পারি, অথবা সেই প্রোটিনটাকেই পেশেন্টের শরীরে আবার যদি ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কি হবে? তাহলে এই যে স্পেসিফিক প্রোটিনটা রয়েছে তার বিরুদ্ধে পেশেন্টের শরীরে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। এবং এই যে ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে, সেটা যে শুধুমাত্র অল্প পরিমাণে যে আপনি এই প্রোটিনটাকে শরীরের মধ্যে ঢুকিয়েছেন তার বিরুদ্ধেই হবে তাই নয়, যে গোটা টিউমার বা গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু ইমিউনিটিটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এটাই হচ্ছে এই যে থেরাপিউটিক ভ্যাকসিন, ক্যান্সারের যে থেরাপিউটিক ভ্যাকসিন, যেটার কথা রাশিয়া থেকেও বলা হচ্ছে বা এর আগেও তৈরি হয়েছে, তার মূল কথা। অর্থাৎ আমরা একটা পেশেন্টের শরীর থেকেই একটা জিনিস বের করলাম, বের করার পরে সেটাকেই মডিফাই করলাম, মডিফাই করে আবার পেশেন্টের শরীরের ভেতরে ঢুকিয়ে দিলাম, এবং তার ফলে পেশেন্টের শরীরে একটা ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হলো এবং সেই অ্যাক্টিভেটেড ইমিউন সিস্টেমটা এবারে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। এবার কি কি ধরনের থেরাপিউটিক ভ্যাকসিনস হতে পারে? এই মুহূর্তে
আমাদের যেটা বিজ্ঞান জগতের কাছে একটাই মাত্র এরকম ক্যান্সার ভ্যাকসিন রয়েছে যেটা রেকমেন্ডেড বা প্রোটোকলে রয়েছে, তার নাম হচ্ছে সিপুলিউসেল টি। এই সিপুলিউসেল টি হচ্ছে এক ধরনের ডেনড্রাইটিক সেল ভ্যাকসিন, যেটা প্রস্টেট ক্যান্সারে ইউজ হয়। এবং এই ডেনড্রাইটিক ভ্যাকসিন যেটা রয়েছে, সেই ডেনড্রাইটিক ভ্যাকসিনটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, বা পরিভাষায় বলা যেতে পারে যে এমন একটা কোষ যেটা এই যে জার্মসগুলো বা এই খারাপ প্রোটিনগুলোকে ইমিউন সিস্টেমের কাছে প্রেজেন্ট করে। এই সিপিলিউসেল টি এর এই ডেনড্রাইটিক সেল ছাড়াও আরও বিভিন্ন রকমের ভ্যাকসিন রয়েছে, যেমন পেপটাইড ভ্যাকসিন রয়েছে, অর্থাৎ কিনা ওই পেশেন্টের শরীর থেকে একটুখানি টিউমারের টিস্যু তুলে নেওয়া হলো এবং সেইখানকার থেকে প্রোটিন এক্সট্রাক্ট করে সেই টিউমারের বা ক্যান্সারের প্রোটিনটাকে শরীরের ভেতর ঢুকে দেওয়া যেতে পারে। এমআরএনএ বা ডিএনএ, অর্থাৎ কিনা ওই ক্যান্সারের থেকে কোনো নেওয়া হলো একটা টুকরো নিয়ে বা ব্লাড থেকে একটু কালেক্ট করে তার মধ্যে যে এমআরএনএ বা ডিএনএ রয়েছে সেইগুলোকে নিয়ে সেটাকে জেনেটিক্যালি মডিফাই করে আবার পেশেন্টের শরীরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তার ফলে আবার ইমিউন অ্যাক্টিভেশন হবে। কিছু কিছু ক্ষেত্রে অনকোলাইটিক ভাইরাস ইউজ করা হয়, যেমন এক ধরনের হার্পেস সিমপ্লেক্স ভাইরাস রয়েছে যেটাকে আমরা ক্যারিয়ার হিসেবে ইউজ করি। এমন একটা জিনকে ডিজাইন করা হয় যেটা ইমিউন অ্যাক্টিভেশন করবে, সেই জিনটা ক্যান্সারের বিরুদ্ধে ইমিউন অ্যাক্টিভেশন করবে, সেটা ওই ক্যারিয়ার ভাইরাস পার্টিকেলের মধ্যে আমরা ঢুকে নিই, সাধারণত সেটা হার্পেস সিমপ্লেক্স ভাইরাস হয়, এবং তারপর সেই ভাইরাসটা আমরা পেশেন্টের শরীরে প্রবেশ করিয়ে দিতে পারি এবং তার ফলে তার ক্যান্সারের বিরুদ্ধে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়েই কাজ চলছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অলরেডি হিউম্যান ট্রায়ালসও কিন্তু স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ মানুষ শরীরেও কিন্তু এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা সেই নিয়ে কিন্তু কিছু শুনতে পারছেন না। কিন্তু খবরে কি আসছে? রাশিয়ার নতুন ভ্যাকসিন। এই রাশিয়ার নতুন ভ্যাকসিনটি যেটুকু জানা গিয়েছে তা হলো এটি একটি এমআরএনএ ভ্যাকসিন, যেরকম কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ পেশেন্টের শরীর থেকে একটা প্রোটিনের পার্ট নিয়ে এমআরএনএ, সেই ক্যান্সারের এমআরএনএটাকে এডিটে বের করে নিয়ে আবার সেটা পেশেন্টের শরীরের ভেতর ঢুকিয়ে দেওয়া। এই হচ্ছে এমআরএনএ ভ্যাকসিনের কাজ। এই যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে রাশিয়ার এই ভ্যাকসিনটা এক ধরনের এমআরএনএ ভ্যাকসিন। 2 নম্বর সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে এই ভ্যাকসিনটি তৈরি করা হচ্ছে। দেখুন, আজকে প্রচার সর্বস্ব যুগে যেই কিওয়ার্ডসগুলো যে কোনো মানুষের মাথায় গিয়ে ঠং করে লাগে, তার মধ্যে 1 নম্বরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে কোনো কিছুর মধ্যেই আপনি আজকে দেখবেন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটাকে ইউজ করা হয়, তাহলেই সেই জিনিসটার দাম যেন অনেকটা বেড়ে যায়। বেসিক্যালি এই যে এমআরএনএ প্রোটিনটা যেটা দেওয়া হলো, সেটা কিভাবে মডিফাই করলে আবার শরীরের ভেতরে পেশেন্টের শরীরে প্রবেশ করালে ইমিউনিটি অ্যাক্টিভেটেড হবে, সেটা এতদিন পর্যন্ত সাধারণ কম্পিউটিং বায়ো ইনফরমেটিক্স সিস্টেমের সাহায্যে করা হতো। এখন এই জেনেটিক মডিফিকেশানটা কোন স্পেসিফিক প্রোটিন সিকোয়েন্সগুলো একদম পারফেক্টলি ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারবে, সেটা ইদানিংকালে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এক্ষেত্রে করা হয়েছে। তাহলে কি আমরা এটা মেনে নেব যে এত একদম অত্যাধুনিক টেকনোলজি, এমআরএনএ ভ্যাকসিন, অত্যাধুনিক থেকেও অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে এই ভ্যাকসিনটা কি ক্যান্সারের বিরুদ্ধে মহৌষধি? এখনই কিন্তু এটা বলা যাবে না। এইবারে আমি আমার যেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো রয়েছে এই ভ্যাকসিন সম্পর্কে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, যে কোনো ধরনের ওষুধ, সেটা ভ্যাকসিন হোক, কোনো কেমিক্যাল কম্পাউন্ড হোক, ইভেন কিছু ডায়েটারি সাপ্লিমেন্ট, কোনো খাবার হোক, নতুন ধরনের খাবার হোক, সেগুলো কিন্তু হিউম্যান ট্রায়ালের মধ্যে দিয়েই যেতে হবে। এই যে ট্রায়ালগুলো, যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার দুটো ভাগ। একটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, অর্থাৎ যে ল্যাবরেটরির যে অ্যানিমালস রয়েছে, সেটা র্যাট হতে পারে, ফ্রগস হতে পারে, লিজার্ডস হতে পারে, তার মধ্যে টেস্ট হলো এবং সেখানে যদি কিছু এফিকেসি দেখানো হয়, তারপরে হিউম্যান টেস্টিং শুরু হলো। এই হিউম্যান টেস্টিংয়েরও আবার মাল্টিপল ফেজ আছে। অ্যাকচুয়ালি 4টে টোটাল ফেজের মধ্যে দিয়ে এই ট্রায়ালগুলো যেতে হয় এবং হিউম্যান ট্রায়াল মধ্যে অন্তত 2টি বা 3টে ফেজে সফল হলেই তারপরেই কিন্তু এই ওষুধগুলি মার্কেটে আসার ছাড়পত্র মেলে। এখনও পর্যন্ত যেটুকু জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে রাশিয়ান ভ্যাকসিনটা কিন্তু এই প্রি ক্লিনিক্যাল, অর্থাৎ কিনা ল্যাবরেটরি টেস্টিংয়ের মধ্যেই সফল হয়েছে। এবারে মানুষের শরীরে ট্রায়াল ছাড়া, এবং তাও শুরু হবে ফার্স্ট ফেজ ট্রায়াল দিয়ে, তারপরে সেকেন্ড ফেজে যাবে, হয়তো বা থার্ড ফেজে যাবে। এতগুলো ফেজে সফল হওয়ার পর এবং এটা প্রমাণ করার পর যে এই
ভ্যাকসিনটা মানুষের শরীরে ক্ষতিকারক হবে না, তারপরেই কিন্তু এটি বাজারে আসবে। কাজেই যেটা বলা হচ্ছে যে 2025 সালের শুরুতেই এটা মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবেন, বা আপনারা হয়তো আপনাদের কোনো নিকটজনের ক্যান্সার হয়েছে তার সম্পর্কে ভাবছেন এই ভ্যাকসিনটা ইউটিলাইজ করা যাবে কিনা প্রয়োজন হলে রাশিয়ায় গিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। কাজেই এই সেন্সেশনালিজমের বাইরে আপনাদেরকে বেরোতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো ওষুধ, নতুন যুগান্তকারী ওষুধই হোক না কেন, সেটা কিন্তু প্রপারলি, অত্যন্ত ধৈর্যের সাথে মানুষের শরীরে ট্রায়ালের মাধ্যমেই বাজারে আসা উচিত। না হলে সেটা কিন্তু বরের বদলে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। 2 নম্বর একটা আশঙ্কার কথা, সেটা হচ্ছে স্পুটনিক ভি ভ্যাকসিন, যেটা এর আগে কোভিডের সময় তৈরি হয়েছিল। সেটি তৈরি হয়েছিল গ্যালেমিয়া ইনস্টিটিউট, রাশিয়া থেকে, এবং সেই ইনস্টিটিউটটি কিন্তু এইবারের ভ্যাকসিনটাতেও রয়েছে। এই স্পুটনিক ভি যখন বেরিয়েছিল মার্কেটে, তার আগে তার ট্রায়ালটা, সেই সময় কোভিডের হুড়োতাড়ায় সবাই খুব তাড়াতাড়ি ট্রায়াল করেছিলেন, সমস্ত ফেজ প্রপারলি ধৈর্য দিয়ে মেনটেন করা যায়নি। এইবারেও কিন্তু এই ট্রায়াল সম্পর্কে এই ইনস্টিটিউট থেকে কোনো খবরই বের হয়নি, এমনকি এই ভ্যাকসিনটার কি নাম সেটাও কিন্তু জানতে পারা যাচ্ছে না। কাজেই আমি বলবো যতক্ষণ পর্যন্ত না হিউম্যান ট্রায়ালের রেজাল্টগুলো আসছে, এমনকি আমরা এখনো পর্যন্ত যে ল্যাবরেটরি ট্রায়াল যেটা হয়েছে সেটার সম্পর্কেও কিন্তু শুধুমাত্র জানি সেটা সফল হয়েছে, কিন্তু তার ডিটেলসটা আমরা জানি না। কাজেই যতক্ষণ পর্যন্ত না হিউম্যান ট্রায়ালের রেজাল্ট কি আসছে সেটা আমাদের সকলের সামনে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ভ্যাকসিনটা, এই রাশিয়ার ভ্যাকসিনটা নিয়ে কিছুটা সম্পূর্ণভাবে নিঃসন্দেহ হতে পারবো না। এই ভ্যাকসিনের যথেষ্ট পোটেনশিয়াল আছে, এটা নিয়ে বিভিন্ন দেশে কাজ হচ্ছে, রাশিয়াতে যেমন কাজ হচ্ছে, বিদেশেও কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের থেরাপিউটিক ভ্যাকসিন আমি আপনাদের অলরেডি বললাম, সেগুলো নিয়ে কাজ হচ্ছে। এই সমস্ত ভ্যাকসিন বা রাশিয়ার এই ভ্যাকসিন কি ক্যান্সারের আনসার হতে পারবে, ক্যান্সারকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবে? আজ কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। আজকে এই পর্যন্তই। নমস্কার।